মোতায়েন করছে পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে 1971 সালের পর পাকিস্তান এই সাবমেরিন বঙ্গোপসাগরে রাখার প্রয়োজনীয়তা হঠাৎ করে কেন অনুভব করলো? তাহলে কি তলায় তলায় আবার নতুন করে কোনো ছক কষছে? যেটা জানতে পারা যাচ্ছে যে চীনের নির্মিত এই সাবমেরিনটা, আপনাদেরকে একটু বলি যে চীন নির্মিত এই সাবমেরিন হচ্ছে হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন। এবং এই সাবমেরিন কতটা কার্যকরী, ভারত এবার তাহলে কৌশলগত কি অবস্থান নেবে? অপারেশন সিন্দুরে কি তাহলে পাকিস্তানের শখ মেটেনি, আশ মেটেনি? আবার কি নতুন করে কিছু ঘটাতে চাইছে পাকিস্তান? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। 1971 সালের পর আবার পাকিস্তান সেই কাজটাই করা শুরু করলো যেটা 1971-এ শেষ হয়ে গেছিল। আবার একটা সাবমেরিন বঙ্গোপসাগরে এনে মোতায়েনের পরিকল্পনা এবং মোতায়েন করতে চলেছে পাকিস্তান। কেন হঠাৎ করে পাকিস্তানের আবার কি নতুন করে যুদ্ধ করার শখ জাগলো? নমস্কার। আজকে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের বে অফ বেঙ্গলে আবার একটা নতুন থ্রেট। এই তো কিছুদিন আগে আমাদের পলিটিক্যাল থ্রেটটা শেষ হলো, যেখানে বলা হলো পাকিস্তান বলছিল এবার যুদ্ধ আমাদের ইস্টের দিকে হবে। ওদের পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার আমাদের কলকাতা দখলের কথা বললেন। আমাদের মাননীয় মমতা ব্যানার্জিও বললেন কি কলকাতা থেকে অনেকগুলো জিনিস ছাড়িয়ে পড়বে। আর এখন আপনি সাবমারিন জিনিসটা আপনি এনে দিলেন, পাকিস্তান সাবমারিন ইন বে অফ বেঙ্গল। আর এটা আপনি তো খুব সুন্দরভাবে ধরে ফেললেন যে 1971-এর পর এটা প্রথমবার আমরা দেখব যে পাকিস্তানি সাবমারিন আমাদের বে অফ বেঙ্গলে চলে আসবে। আর এই হ্যাঙ্গুর ক্লাসটা কি, সাবমারিনটা কি, আমি একটা বলে দিই আপনাকে। সাবমারিন এখন যেটা হচ্ছে এটা সি ডিনায়াল, মানে সমুদ্রের কাছে যদি আমাদের কোনো জিনিস না যেতে পারে, তাই জন্য আন্ডার ওয়াটার সাবমারিন যেটা আছে ওটা অত্যন্ত ওদের গুরুত্বপূর্ণ রোল আছে। এটা অনেকগুলো ক্লাস আছে। এই ক্লাসটা আপনার প্রথম ক্লাসটা দু ধরনের আছে। একটা সাবমারিন যেটা আপনি দেখাচ্ছেন ওটা ডিজেল ইলেকট্রিক দিয়ে চালানো হয়। আর দ্বিতীয় ক্লাস যেটা আছে খুব, এরা এক সপ্তাহ থেকে বেশি, এক সপ্তাহ 10 দিন এত মতো মাটিতে থাকতে পারে। আর দ্বিতীয় যেটা হলো আপনার নিউক্লিয়ার সাবমারিন। আর সাবমারিন থেকে আমাদের পশ্চিমবঙ্গে তো অনেকগুলো রিলেশন আছে। মনে আছে প্রথম এশিয়ান যিনি সাবমারিনে আমাদের যাত্রা করলেন আপনার বার্লিন থেকে ফার ইস্ট এশিয়া, উনি ছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বোস। উনি এই সাবমারিন ইস্তেমাল করেছিলেন আপনার বার্লিন থেকে, জার্মানি থেকে ফার ইস্ট এশিয়া যাওয়ার জন্য। আর কিভাবে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে উনি জার্নি করলেন এই কথাটা তো সবার জানা আছে। আমরা এই যুগ পুরুষকে, আমরা এই নেতাজি সুভাষ বোসকে আমরা শ্রদ্ধা জানাই। আর ওনার থেকে আমরা এই প্রেরণা পাচ্ছি যে যদি আপনি কিছু ভারতের জন্য করতে চান, নেতাজি সুভাষ থেকে আমাদেরকে অনুপ্রেরণা নেওয়ার জিনিস। চলুন, এই যে সাবমারিন আছে, প্রথম ক্লাসটা আপনাকে বললাম যেটা আপনার প্রপালশন সিস্টেম কি করে ওরা চালানো হয়, ডিজেল ইলেকট্রিক দিয়ে একটা ক্লাস। আর এটা যেটা আপনি কথা বলছেন এটা ডিজেল এন্ড ইলেকট্রিক নিয়ে। দ্বিতীয় এতে হলো যে ওখান থেকে কিভাবে মিসাইল ছড়া হয়, এটাও আপনার দু রকমের আছে। একটা আপনার যেটা ব্লাস্টিক মিসাইল আছে যার মধ্যে থেকে মিসাইল ছাড়া যেতে পারে, টর্পিডো তো আছেই, তার সঙ্গে দ্বিতীয় ধরনের আছে যেখান থেকে নিউক্লিয়ার মিসাইল। একটা ভূমিকা ছিল 1971 সালে, আবার একটা মিসাইল তারা এখানে এনে রাখতে চলেছে। এতে ভূমিকাটা কি হবে? এই হ্যাঙ্গার ক্লাস যে সাবমেরিনগুলো, তাদের কাজ কি, কিভাবে কাজ করে, তার ভূমিকাটাই বা কি থাকে? ইয়েস, ওইটাই। এটা থার্ড যেটা আমি আপনাকে বলছি, আবার থার্ড ক্যাটেগরি অফ সাবমারিন যেটা আছে ওর মধ্যে আছে 2500 থেকে যার টনেজ বেশি আছে, ওরা সমুদ্রে, গভীর সমুদ্রে কাজ করতে পারে। 2500 টন থেকে কম ওটা পাশে পাশে ওদের কাছে থাকবে, স্পেশাল অপারেশন দরকার হয়। এই যে হ্যাঙ্গুর ক্লাস যেটাকে সার্ক বলা হয়, এরা পাকিস্তান 1971-এর কথা সবাইকে মনে করিয়ে একটা নিজের ছাতি পিটছে। ও বলছে আমাদের যে হ্যাঙ্গুর ছিল, আমাদের যেটা মোল্লা আমাদের যে ক্যাপ্টেন মোল্লা ছিলেন, আমাদের যে একটা সাবমারিন ছিল যেটাকে আপনাকে ওরা মাটিতে বসিয়ে দিয়েছিল। কেন? ওর মধ্যে সোনার একটা, এদের কাছে যেটা রাডার সিস্টেম থাকে ওটা আমরা বলি সোনার বলি, ওটা আমাদের কাছে ছিল জানেন। এই খুকরি যেটা ছিল ওটা ছিল আপনার ওটা ব্রিটিশ বেস্ট, যা 3000 গজ, অনলি 3000 গজ ফিট ওর ইয়ার্ড। ওর মধ্যে ওরা পেতো কি খবর আছে। অন্যদিকে ছিল ফ্রেঞ্চ, যার মধ্যে ছিল 3 কিলোমিটার থেকে বেশি জানা। আর ওর মধ্যে গিয়ে আমাদের সাবমারিন যুদ্ধ করলো, আমাদের ক্যাপ্টেন মোল্লা নিজে প্রাণে উৎসর্গ দিলেন। তাই জন্য এই সাবমারিনের নাম এরা পাকিস্তান ওকে হ্যাঙ্গর ক্লাস বলেছে, রাইট? এর মধ্যে নাম কিছু করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই।
আমাদের কোনো আপত্তি নেই, যে কোনো নাম ওরা করতে পারে, ওরা একটা স্বাধীন দেশ। এই যে হ্যাঙ্গুর ক্লাস যেটা আছে, তার মানে কি হলো, এই 2500 টন ডিসপ্লেসমেন্ট, তার মানে গভীর সমুদ্রে থাকতে পারবে। এর প্রপলশন সিস্টেম যেটা আছে, কোন জায়গাটা আমি একটু দেখাই স্যার, আপনি বলুন, আমি একটু ছবিটা দেখাই যে কোন জায়গাটা এটা মোতায়েনের পরিকল্পনা করেছে, স্যার আপনি বলুন। এই যে আপনার হ্যাঙ্গুর ক্লাস আছে, এটা মাটির মধ্যে জলের মধ্যে 1 সপ্তাহ থেকে বেশি রাখতে পারবে। জেনারেশন একটা হয়, এখন একটা নতুন ধরনের জিনিস, ক্লাসিফিকেশন অফ যেটা সাবমারিন আছে, ওর মধ্যে এটা 3rd জেনারেশন এটা আছে, এর মধ্যে একটা নতুন জিনিস ফিটেড আছে, আপগ্রেডেড সিস্টেম আছে, যেটা চায়না থেকে 2015 সালে আপনার পাকিস্তান 8টা এরকম সাবমারিন বানাবার জন্য একটা চুক্তি করেছিল। ওরা বলেছিল কি 4টে তো আপনি বানিয়ে দাও, আর 4টে আমাদের টেকনোলজি ট্রান্সফার করে আমাদের পাকিস্তানে বানাবে। এটা প্রথম শিপ, যেটা জুন 2026-এ, এই মাসে আপনার ওদের পাকিস্তানের প্রেসিডেন্ট গিয়ে ওখান থেকে চায়না থেকে আনলেন। আর এই মাসের মধ্য দিকে 2nd উইকে আপনার কারাচিতে গিয়েছিল। করাচি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলুন, পাকিস্তানের কাছে যে পয়সা নেই, ওরা IMF লোন নিয়ে আপনার নিজের রাজ্য চালাচ্ছে, ওদের কাছে ট্রাস্ট ডেফিসিট আছে, সব, ওরা তো সবাই জায়গায় পয়সা চাইছে, ওদের কাছে এই $1 বিলিয়ন আপনার সাবমারিন আনার কথা কোত্থেকে আসলো? এইটা আমরা বলি ওয়েট লিজ। তার মানে সাবমারিন তো বলা হচ্ছে, এটা ওর মধ্যে একটা পাকিস্তানি নাম দেওয়া হয়েছে, রাইট, যে ওরা হ্যাঙ্গর ক্লাস সাবমারিন পেয়েছে, কিন্তু এর মধ্যে যতগুলো লোক আছে সব চাইনিজ, সব চাইনিজ। আর পাওয়ার সঙ্গে সঙ্গে চায় পাকিস্তান নেভি যতগুলো সিনিয়র অফিসার আছে, চেস্ট বিটিং করে ওরা আমাদের আগেনস্টে না গিয়ে সৌদি আরবিয়ান সিতে না অপারেশন করে, ওরা বলছে আমি বে অফ বেঙ্গলে যাব। 1971-এর পর এটা প্রথমবার যদি ওরা আসে। এখন আলোচনা চলছে বাংলাদেশ নেভি যেটা আছে, এখন পর্যন্ত ওদের অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি কি ওরা কি একটা রিসিভ করবে। আমার তো মনে হয় না ওরা রিসিভ করবে। কেন? রিজন ইজ ভেরি একদম সিম্পল। কেন এখানটা স্যার আপনাকে একটু সঙ্গে রাখছি যে কেন তারা আবার এই যুদ্ধের স্মৃতি, অর্থাৎ 1971 সালের যুদ্ধের স্মৃতি কেন আবার খুঁচিয়ে তুলতে চাইছে। 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুনের মধ্যে পাকিস্তান 6টা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ উৎক্ষেপণ করেছে এবং এটাকে তারা তাদের মহাকাশ কর্মসূচির অংশ বলে মনে করছে। কিন্তু আসলে কি জানেন, এই যে ভারতবর্ষ বাংলাদেশ সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন, সেখানেও তারা নজরদারি চালাতে চাইছে। এবং একই সঙ্গে আপনাদেরকে বলি যে কাশ্মীর অঞ্চলের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পুরো বিষয়টা নিয়ে এবার আলোচনা করব স্যার। তাহলে কেন এটাকে মহাকাশ কর্মসূচির অংশ বলছে পাকিস্তান, কি উদ্দেশ্য আসলে? বাহ, অদ্ভুত। আপনি খুব সুন্দরভাবে, প্রথমবার আমার মনে হয় আমাদের কোনো একটা চ্যানেল এরকম কথা বলছে কি 6টা স্যাটেলাইট, আপনি একদম সঠিক কথা বলছেন। 2025 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওরা 6টা আপনার এরকম আর্থ অবজারভেশন স্যাটেলাইট আমরা বলি, এটা পিওরলি মিলিটারি। আর এটা কি আছে জানেন, জিও সিঙ্কোনাইজ, তার মানে এরা যেরকম পৃথিবী ঘুরছে ওর সঙ্গে সঙ্গে ওরাও ঘুরছে। আর একটা পার্টিকুলার জায়গা 1 থেকে 2 দিনের মধ্যে ওরা আবার ওখানে পৌঁছবে। তার মানে কোনো একটা মিলিটারি যেটা চেঞ্জ হবে, যদি কোনো ওখানে জিনিসগুলো আনা হবে, কোনো ট্যাকটিক্যাল জিনিস আনা হবে, এদের উপরে ওরা নজরদারি রাখবে।